সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজধানী সহ সারা দেশে জ্বালানি তেল এখনো যেন সোনার হরিণ, পাম্পগুলোতে দীর্ঘ লাইন। এবারের ঈদযাত্রা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক হয়েছে, দাবি সড়কমন্ত্রীর। গ্রিসে যাওয়ার পথে ভূমধ্য সাগরে সুনামগঞ্জের 10 যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ আপনজনেরা। জ্বালানি তেল বিতরণে রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হলেও রাজধানী সহ সারা দেশে জ্বালানি তেল এখনো যেন সোনার হরিণ। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত মজুত থাকার দাবি করা হলেও পাম্পগুলোতে তেলের জন্য চলছে হাহাকার। কোথাও আছে দীর্ঘ লাইন, আবার কোনো কোনো পাম্প একদম বন্ধ। দেশে প্রায় 1 মাস ধরে চলছে জ্বালানি তেলের সংকট। গাড়ি ও মোটরসাইকেলের এই দীর্ঘ লাইনই বলে দিচ্ছে সংকট কোন পর্যায়ে। 4.5 ঘন্টা অলরেডি শেষ, আরও আধা ঘন্টা লাগতে পারে, তারও বেশি লাগতে পারে, বাট পাবো কিনা জানি না। আমরা যারা ইয়ং আর কি, এদের সবচেয়ে কষ্টসাধ্য বিষয় হচ্ছে তার গার্লফ্রেন্ডের রাগ ভাঙানো। বাট আমার কাছে রাগ ভাঙানোর চেয়ে এখন তেল পাওয়াটা বেশি কষ্টসাধ্য। দীর্ঘ লাইন শেষ করার পরে আমরা সেই সোনার হরিণ তেলটা পেয়েছি। পাম্প কর্তৃপক্ষ বলছে সীমিত যোগান দিয়ে যতটুকু সম্ভব ভোক্তার চাহিদা মেটানো হচ্ছে। আগের চেয়ে এখন সরবরাহ একটু বেশি, কিন্তু আমাদের মানুষজন একটু প্যানিক বাই করতেছে। যারা একেবারেই দরকার নাই তারাও এসে তেল নিচ্ছে। বেশ কিছু ফিলিং স্টেশনের চিত্র আরো করুন, সেগুলোতে ঝুলছে সাইনবোর্ড। আজকে তেলের জন্য গেছে, তেল আজকে পাই নাই, পরশুদিন আমাদের তেল এলে পরে আবার আমরা তেল দিতে পারবো। অনাপত আমরা বন্ধ আছে। আমরা ডিপো থেকে সরবরাহ পাই, তখন আমরা সেল করি, আর আমাদের হাতে যখন তেল থাকে না তখন আমরা সেল করি না। এ সংকটের জন্য অব্যবস্থাপনা, অবৈধ মজুদ ও কালোবাজারিকে দায়ী করছেন ভোক্তারা। প্রচুর গাড়ি আসতেছে, এই তেল যাচ্ছে কথা, কিন্তু তারা স্টক করতেছে। হয়তো 1 তারিখের পর তারা দাম বাড়লে সেলে তখন বিজনেস করবে, ওই জন্য এখন বিক্রি করতেছে না। তেল মজুদ আছে, বাট তারা তারপরও বলতেছে যে 2টার পরে দেবে, কেউ 12টার পরে দেবে। এগুলো হচ্ছে একটা হয়রানি, এগুলো হচ্ছে একটা সিন্ডিকেট, আর কিছুই না। ফার্মওয়ালাগুলা যাতে যদি অন্য কোথাও তেল না দেয় তাহলে আমরা ঠিক পাবো, তেল পেয়ে যাব। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালী বন্ধের জেরে বাংলাদেশের জ্বালানি তেল আমদানিতে অনিশ্চয়তা ও সংকট তৈরি হয়েছে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। জ্বালানি তেল সরবরাহের খবরাখবর নিয়ে এবারে বাগেরহাট থেকে সহকর্মী মামুন আহমেদ এবং কুমিল্লা থেকে শাকিল মোল্লা যুক্ত হয়েছেন আমার সাথে। শুরুতেই যাচ্ছি বাগেরহাটের সহকর্মী মামুন আহমেদের কাছে। মামুন, আমরা প্রতিবেদনেও দেখছিলাম সংকট আসলে এখন কোন পর্যায়ে রয়েছে, ভোক্তারা কি বলছেন, পাম্পগুলোর কি চিত্র এই মুহূর্তে? উপকূলের জেলা বাগেরহাটে, এই বাগেরহাট জেলায় যে সকল পাম্প ফিলিং স্টেশন গুলো রয়েছে, সেই ফিলিং স্টেশন গুলোতে কিন্তু তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইন কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে যারা মোটরসাইকেল চালক আছে তারা কিন্তু দীর্ঘ লাইন ধরে তেলের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছে শুধু মাত্র 2 লিটার তেলের জন্য। এছাড়া পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী যে পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা তেল পেলেও তাদেরও বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে, এবং পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে তারা যে অভিযোগ, সেই পণ্যবাহী ট্রাকের চালকরা যে অভিযোগগুলো করছেন তারা মূলত বলছেন যে পণ্যবাহী অনেক পণ্য রয়েছে যেগুলো পচনশীল, এবং এই পাম্প থেকে 10 লিটার, আর এক পাম্প থেকে 10 লিটার, এইভাবে যে সময় একাধিক পাম্প ঘুরে ঘুরে তাদের তেল সংগ্রহ করে গন্তব্যস্থলে পৌঁছানোর কারণে কিন্তু তাদের যে পণ্য তারা কিন্তু ট্র্যাকেই নষ্ট হচ্ছে, এবং যাত্রীবাহী যে পরিবহনগুলো রয়েছে তাদের যাত্রী নিয়ে কাঙ্ক্ষিত সময় যাত্রীরা কিন্তু তাদের গন্তব্যে পৌঁছতে পারছে না। সব থেকে বেশি ভোগান্তিতে রয়েছে কিন্তু এখানকার যারা মোটরসাইকেল চালক রয়েছেন। আমি যদি একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে আছি খানজানালি ফিলিং স্টেশনে, এবং এই ফিলিং স্টেশনে বাইকারদের এই দীর্ঘ লাইন কিন্তু বলে দেয় আসলে তেলের জন্য কতটা মুখিয়ে আছেন এখানকার বাইকাররা। এখানকার বাইকারদের বিরুদ্ধেও কিন্তু তেল পাম্প, যারা পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছে ফিলিং স্টেশনে যারা কর্মরত রয়েছে তাদেরও কিন্তু অনেক অভিযোগ রয়েছে যে অনেক বাইকার কিন্তু তাদের বাইকের তেল রয়েছে, তারপরেও কিন্তু বারবার ঘুরে এই পাম্পে কিন্তু তারা তেল সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন, এবং অনেকেই কিন্তু ট্যাঙ্কি লোড দিচ্ছেন, যার কারণে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। এবং আমার কথা হয়েছিল বাগেরহাট জেলা প্রশাসনের সাথে, তিনি যেমনটি বলছেন মূলত তারা এই যে সংকট নিরসনে তারা কিন্তু চেষ্টা চালিয়ে
নিয়মিত তারা অভিযান পরিচালনা করছেন এবং এই অভিযানে বিভিন্ন অবৈধভাবে যারা মজুত করছেন তাদের জরিমানা করা হলেও কোনোভাবেই কিন্তু এই যে তেলের সংকটের লাগাম কিন্তু টেনে ধরা যাচ্ছে না। তো বাগেরহাট থেকে তেলের সংকট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি কুমিল্লাতে রয়েছেন সহকর্মী শাকিল মোল্লা। আমরা এখন তার কাছ থেকে জানতে চাই কুমিল্লার তেল সংকটের সর্বশেষ। জি মামুন, আপনি যেরকমটি বাগেরহাটের পরিস্থিতি জানিয়েছেন ঠিক একই চিত্র কিন্তু কুমিল্লায় ৮০টি পাম্পে কিন্তু আমরা দেখছি তেলের জন্য আসলে জ্বালানিবাহী যে পরিবহনগুলো রয়েছে তারা কিন্তু হাহাকার করছে। কোনো পাম্পে কিন্তু নির্দিষ্ট একটি সময় তেল সরবরাহ করা হলেও সেটি কিন্তু আসলে প্রয়োজনের তুলনায় একেবারেই সীমিত। আমরা দেখেছি আসলে বেশিরভাগ পাম্পগুলোই কিন্তু বন্ধ রয়েছে। আমি এই মুহূর্তে যে পাম্পটিতে দাঁড়িয়ে রয়েছি কুমিল্লার টমসন ব্রিজের, এই পাম্পটি কিন্তু সকাল থেকে আসলে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। আমরা জানতে চেয়েছিলাম তাদের কাছে, তারা যেমনটি জানিয়েছেন যে তারা আসলে ডিপো থেকে তেল না পাওয়ার কারণে কিন্তু তারা তেল সরবরাহ করতে পারছে না এবং আজকে রাত ৯টার পরে তেল আসার সম্ভাবনা রয়েছে, তারপর থেকে কিন্তু তারা তেল সরবরাহ শুরু করবে। অন্যদিকে রাস্তার অপর পাশে আরেকটি পাম্প রয়েছে, সেখানে আমরা দেখেছি আসলে বিশেষ করে মোটর সাইকেল চালকদের দীর্ঘ লাইন, যেখানে আসলে তারা অনেক পাম্প থেকে আসলে তেল না পেয়ে ভিড় জমাচ্ছে এবং তারা দেখছি যে কিছুক্ষণ পর ১০০ অথবা ২০০ টাকার তেল কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে। আমি এই কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে তেলের সংকট যতটুক রয়েছে তার চেয়ে বেশি আসলে একটি বাজার সিন্ডিকেট যারা আসলে এই তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। গতকালকে কিন্তু কুমিল্লাতে ৩টি পাম্পকে জরিমানা করেছেন তিনি যেমনটি জানিয়েছেন। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে আপনারা জানেন যে দেশের লাইফ লাইন খ্যাত একটি মহাসড়ক, সেখানে কিন্তু আসলে এই তেলবাহী যানবাহনগুলো চরম সংকটে পড়েছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। শাকিল এবং মামুন, আপনাদের দুজনকে ধন্যবাদ। জ্বালানি তেলের সংকটের বিষয়ে খবরাখবর জানাতে বাগেরহাট এবং কুমিল্লা থেকে যুক্ত ছিলেন দুই সহকর্মী শাকিল মোল্লা এবং মামুন আহমেদ। পরের প্রসঙ্গে যাচ্ছি। 2 সপ্তাহ মুলতবির পর আবারও শুরু হয়েছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বিকেল ৩টায় এই অধিবেশন শুরু হয়। আজ অধিবেশন শুরু হয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে। এর আগে গত 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম এই অধিবেশন শুরু হয়। 2 কার্যদিবস চলার পর গত 15 মার্চ সংসদের অধিবেশন 29 মার্চ বিকাল 3টা পর্যন্ত মুলতবি করা হয়েছিল। ওই দিন থেকে সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবে আলোচনা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ 4টি মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। সকালে সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগে নিজ দপ্তরে প্রবেশের আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজের খবর নেন। আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই আদেশ দিয়েছে। এই 2 অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মানবতা বিরোধী অপরাধ করেছেন বলে আদালতকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 2007 সালের 11 জানুয়ারি পরবর্তী সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বেশ প্রভাবশালী ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। 111-এর পরে আরও যে কয়েকজন সেনা কর্মকর্তা আলোচনায় ছিলেন তাদের অন্যতম শেখ মামুন খালেদ। দুজনেই লেফটেন্যান্ট জেনারেল হিসেবে সেনাবাহিনী থেকে অবসরে যান। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মাসুদ উদ্দিনকে অস্ট্রেলিয়ার হাই কমিশনার নিয়োগ দেয়। 2018 সালে জাতীয় পার্টির টিকেটে তিনি ফেনী থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। চলতি বছরের 23 মার্চ মধ্যরাতে মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। 2 দিন পর গ্রেপ্তার করা হয় ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে জুলাই অভ্যুত্থানের সময় ফেনীর একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়। একই আদালত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে গুমের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে। তাদেরকে 7 এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করতে হবে। প্রসিকিউটরের কার্যালয় থেকে আমরা ট্রাইব্যুনাল 2-এ 2 জনকে
শোন অ্যারেস্ট করার জন্য আমরা আবেদন করেছি। ট্রাইব্যুনাল 2 আমাদের বক্তব্য শুনে আগামী 7/4/2026 তারিখে 10:30টায় জেল কর্তৃপক্ষকে এই 2 জন আসামিকে ট্রাইব্যুনালের সামনে হাজির করার জন্য নির্দেশনা দিয়েছেন। এ 2 সেনা কর্মকর্তা 111 ও আওয়ামী লীগের শাসনামলে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানান চিফ প্রসিকিউটর। মাসুদ উদ্দিন চৌধুরী এবং মামুন খালেদ 2 জনের বিরুদ্ধে 1/11-তে অনেক অমানবিক বা মানবতা বিরোধী অপরাধ আছে। শুধু তাই না, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও তাদের বিরুদ্ধে অনেক মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে। আমরা মনে করি তারা অতীতের যে সকল কর্মকাণ্ড ছিল এগুলি অত্র ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত অপরাধ এবং তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হওয়া প্রয়োজন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলায় 15 সেনা কর্মকর্তার বিচার চলছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের মানুষের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিতে কাজ করবেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর আজ প্রথম কর্মদিবসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এই কথা জানান তিনি। রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন অ্যাটর্নি জেনারেল। কোনো ভুয়া ও অপতথ্য যাতে প্রচার না হয় সে বিষয়ে সাংবাদিকদের পেশাদারিত্ব ভূমিকা বজায় রাখার উপর গুরুত্ব দিয়ে রুহুল কুদ্দুস কাজল বলেন, গণমাধ্যম কর্মীদেরও তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনে দলীয় বিষয় বিবেচনা করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আমি একটা রাজনৈতিক দল, তার আদর্শিক অবস্থান আমার সবসময় ছিল, কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমার কোনো রাজনৈতিক আদর্শ আমাকে প্রভাবিত করবে না। আমি সম্পূর্ণভাবে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছি। আমি রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রের পক্ষে সবসময় কথা বলে যাব। অবৈধভাবে গ্রিস যাওয়ার পথে মারা গেছেন সুনামগঞ্জের 3 উপজেলার 10 যুবক। ভূমধ্য সাগরে পথ হারিয়ে খাবার ও পানির অভাবে প্রাণ হারান তারা। নিহতদের মধ্যে জগন্নাথপুরের 5 জন, দিরাইয়ের 4 জন এবং দোয়ারা বাজার উপজেলার বাসিন্দা 1 জন। আমার খালি এক বয়স দিছিল যাইবার পরে আমার হয়েছে আমার লাগে খালি দোয়া কইর। ছেলের মৃত্যুর খবরে দিশেহারা সুনামগঞ্জের জগন্নাথপুরের নিহত শায়েখ আহমেদের বাবা মা। যে কোনো পথে উন্নত দেশে পাড়ি জমানোর স্বপ্নে বিভোর ছিলেন শায়েখ। বাবা মায়ের আপত্তি ডিঙিয়ে বিদেশ যাওয়ার নেশাই কাল হলো তার। আমি তোরে নানা করছি, আমি দিতাম না রে, আমার মারিলিতে নাইলে মারিলি রে, চুরির লস, রান্না লস রে, ফাস্টফুড বানাইয়া রে রে 5 জায়গায় জমা দিলাম রে। নয়া সরকার যে গেছেন তাই দেখো আমরা বিচার কান দেখা দিতে, আমরা তাদের কাছে অনুরোধ, দৌড় ধাক্কা মানুষের মার কুর লগল না কালি করছে দলালি, এটা দলাল লগল তোর গ্রেফতার করা যায় না নি। ওটা আমরা চাও, আমরা গ্রেফতার করতাম চাই, দলাল লগল তোর গ্রেফতার করার ব্যবস্থা করো, আর মায়ের বুক যেন কালি না হয় আমরা লাগা। টানা 6 দিন ভূমধ্য সাগরে থাকার পর খাবার পানির অভাবে মৃত্যু হয়েছে শায়েখের। শায়েখের মতো স্বপ্ন দেখে অবৈধ পথে সাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছেন একই উপজেলার মনির, নাইম, আমিনুর ও মোহাম্মদ আলী। এছাড়াও মারা গেছেন দিরাইয়ের ময়না, সাজিদুর, শাহান, মুজিবুর ও দোয়ার বাজারের আবু ফাহিম। আজিজুলের দলালের 8 জনের মাঝে 5 জন আমরা উঠছি, আর বাকি 5 জন মারা গেছে। আর এইভাবে ছেলে ফেলেরে আমরা কইতাম চাই না, এটা প্রশাসনে ভালো রকমভাবে একটা শিক্ষা দেওয়া হোক এই দলাল সকলতে। আজিজুলের মাধ্যমে গেছিল, আজিজুলের মাধ্যমে গেল, পরে গেমগুলো যাওয়ার পরে তার লগে আর যোগাযোগ হয়েছে না। এসব মৃত্যুর খবর যাচাই বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ। গতকালকে আমরা অনলাইন মাধ্যমে দেখতে পাই যে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে আমাদের জগন্নাথপুরের 5 জন সহ আরও 18 জন নিহত হয়েছে। তো আজকে আমরা উপজেলা প্রশাসন থেকে এই পরিবারগুলোর কাছে আমরা গিয়েছি, তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়েছি যে তারা কবে গিয়েছে, কার মাধ্যমে কিভাবে কত টাকা খরচ করে গিয়েছে বা সেখানে কিভাবে মারা গেল, এই তথ্যগুলো আমরা নিয়েছি।
তো এখানে কয়েকজন দালালের নাম এবং উঠে এসেছে, তাদের ঠিকানাগুলো আমরা কালেক্ট করেছি। লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত 22 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সুনামগঞ্জের 10 জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেলেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে কিউবা স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের সাগরিকায় বিডি সি ফুড লিমিটেডের কোল্ড স্টোরেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেলা 11:30টার দিকে বিডি সি ফুডের 3 নম্বর কোল্ড স্টোরেজে আগুন লাগে। প্রথমে কারখানার কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, পরে ফায়ার সার্ভিস যোগ দেয়। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কারখানার কর্মকর্তারা, তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধ বন্ধে নতুন শর্ত দিয়েছে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চাইছে তেহরান। একই সঙ্গে এই নৌপথ ব্যবহার করা জাহাজগুলো থেকে নিয়মিত টোল নিয়ে বছরে কয়েকশো কোটি ডলার আয়ের পরিকল্পনা করছে দেশটি। এদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 1 জন নিহত হয়েছেন। পাশাপাশি ইরানের ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ইশতাওলে সরাসরি আঘাত হানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তেহরানের একটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের দাবি, ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এর মধ্যে কয়েক হাজার অতিরিক্ত সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। খেলার খবর, নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টানা 3য় দিনের মতো হয়েছে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্প। চলমান এই স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিয়েছেন মোট 37 জন ক্রিকেটার। নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতির সামনে রেখে লাল বলের ক্রিকেটারদের ডাকা হয়েছে এই ক্যাম্পে। প্রাথমিক পর্যায়ে ব্যাটিং বা বোলিংয়ের চেয়ে খেলোয়াড়দের ফিটনেস ও ফিল্ডিংয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কড়া রোদে কঠোর অনুশীলনের মধ্য দিয়ে কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ক্রিকেটাররা। এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের আগে থাইল্যান্ডে প্রথম অফিসিয়াল অনুশীলন করেছে বাংলাদেশ দল। 1 এপ্রিল থেকে থাইল্যান্ডে শুরু হতে যাচ্ছে এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ। টুর্নামেন্টে বেশ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী চীন ও ভিয়েতনাম। 1 এপ্রিল উদ্বোধনী দিনে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রাজধানী সহ সারা দেশে জ্বালানি তেল এখনো যেন সোনার হরিণ, পাম্পগুলোতে দীর্ঘ লাইন। এবারের ঈদযাত্রা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক হয়েছে, দাবি সড়ক মন্ত্রীর। গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের 10 যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ আপনজনেরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।